আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের সাথে যথারীতি আমি রয়েছি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষক গণিত বিজ্ঞান, বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আজকের পর্বে দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয় আলোচনা করা হবে। গত ক্লাসে ধারাবাহিকতায় আজকেও আমি তোমাদের জন্য পদার্থবিজ্ঞানের তোমাদের যে শর্ট সিলেবাস রয়েছে সেই সিলেবাসের আলোকে অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন চ্যাপ্টার নিয়ে আজকে আলোচনা করব। গত ক্লাসে আমরা একটি সৃজনশীল কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম। আজকের পর্ব আমি অন্য একটি সৃজনশীল কোশ্চেন নিয়ে আজকে তোমাদের কাছে হাজির হয়েছি। তোমরা যে যেখান থেকে শুনতে পাচ্ছ আমার ক্লাসটি অনুসরণ করো এবং খাতায় লিখে নাও এবং অঙ্কগুলো খাতায় করে নাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে ক্লাসে আমি একটি সৃজনশীল কোশ্চেন লিখেছি। দেখো, একটি বস্তু প্রথমে অবতল দর্পণের কেন্দ্রে ছিল। কোনো একটি বস্তু, আমরা জানি দর্পণ দুই উত্তল ও অবতল, প্রথমে অবতল দর্পণের কেন্দ্রে ছিল। পরবর্তীতে বস্তুটিকে কেন্দ্র ও প্রধান ফোকাসের ঠিক মাঝখানে আনা হলো। অর্থাৎ সেক্ষেত্রে দ্বিতীয়বার কেন্দ্র এবং যে প্রধান ফোকাস রয়েছে ঠিক মাঝখানে আনা হলো। দর্পণটির ফোকাস দূরত্ব বলা হয়েছে 10 সেন্টিমিটার। এটা হলো আমাদের সেই উদ্দীপকটি। এখান থেকে আমি 4টি কোশ্চেন পরীক্ষাতে এসে থাকে ক খ গ ঘ। তো সেক্ষেত্রে ক খ জ্ঞানমূলক আমি লিখেছি যে গৌণ ফোকাস কাকে বলে। তারপর লিখেছি বাস্তব ও অবাস্তব প্রতিবিম্বের মধ্যে পার্থক্য লিখো। তারপর লিখেছি উদ্দীপকের প্রথম ক্ষেত্রে বিম্বের আকৃতি ও প্রকৃতি কেমন হবে, অর্থাৎ বিম্বের আকার কেমন হবে এবং সে আকৃতি এবং প্রকার কেমন হবে তা গাণিতিক বিশ্লেষণ করো, অর্থাৎ গাণিতিকভাবে হিসাব করে দেখাও। উদ্দীপকে দুই ক্ষেত্রে বিবর্ধনের কি কোনো পরিবর্তন হবে, গাণিতিক ব্যাখ্যা। অর্থাৎ প্রথমে যখন সে দর্পণে কেনে রাখা হয় তখন যে বিবর্তন পাওয়া যাবে এবং পরবর্তী যে কেন্দ্র এবং বক্রতা প্রধান ফোকাসের মাঝখানে রাখা হয়েছিল সেক্ষেত্রে যে বিবর্তন পাওয়া যাবে এ দুটির মাঝখানে কোনো পরিবর্তন হবে কি না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কোশ্চেনটি খুব ভালো করে খাতায় তুলে নাও এবং কোশ্চেন উত্তরটি বা খাতায় লিখে নাও এবং বাসায় অনুসরণ করো। প্রথমে যে কোশ্চেন রয়েছে এটা তোমার অবশ্যই মুখস্থ রয়েছে সবার, গৌণ ফোকাস। তাহলে সেক্ষেত্রে ফোকাস গৌণ অক্ষ এবং গৌণ অক্ষটাকে সে নিয়ে এখন আলোচনা করব। মেরুবিন্দু ব্যতীত দর্পণের প্রতিফলক পৃষ্ঠের উপরস্থ যে কোনো বিন্দু ও বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে অতিক্রমকারী সরেখাকে বলা হয় গৌণ ফোকাস। আমি এখানে একটা একে দেখাচ্ছিলাম তোমাদেরকে। এটা হলো সেক্ষেত্রে মেরু দর্পণের, এই বরাবর সেটা হলো প্রধান ফোকাস। এটা বাদে বাকি যে কোনোটা হবেই সেক্ষেত্রে তার গৌণ ফোকাস। অর্থাৎ মেরুবিন্দু ব্যতীত দর্পণের প্রতিফলক পৃষ্ঠের উপরস্থ এই যে দর্পণের প্রতিফলক পৃষ্ঠটা রয়েছে, তো যে কোনো বিন্দু ও বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে এবং বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে এই কেন্দ্রের মধ্য দিয়ে গমনকারী যে সরেখা সেই সরেখাকে বলা হবে গৌণ অক্ষ। এবার চলো, আমাদের দর্পণে দুই ধরনের প্রতিবিম্ব বা বিম্ব দেখা যায়, একটি হলো বাস্তব আর একটি হলো অবাস্তব। সেই দুইটি বিম্বের মধ্যে আমাদের পার্থক্য তৈরি করতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবিন্দু, আমরা এখানে পার্থক্যটা লিখিয়ে দিয়েছি, তোমাদের বইও এভাবে পার্থক্যটাই তোমরা এবার করে লিখিয়ে নেবে। প্রথমেই তুমি সংজ্ঞাটা দিয়ে নেবে, 1 নম্বর সংজ্ঞা। যেহেতু 2 মার্কের কোশ্চেন কমপক্ষে 2টি বা 3টি উত্তর দিলেই হবে, তা আমি লিখেছি কোনো বিন্দু হাতে আলোক রশ্মিগুচ্ছ কোনো তলে প্রতিফলিত বা প্রতিসরিত হবার পর যখন কোনো একটা বিন্দু থেকে আলো সেখানে আপতিত হয়, সে আপতিত হওয়ার পর যে প্রতিফলিত হয় বা প্রতিসরিত হয় তারপর কোনো বিন্দুতে মিলিত হবে, তবে ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দু বলে বাস্তব প্রতিবিম্ব। আর যদি সে মিলিত হয় না কিন্তু ওখান থেকে আসছে বলে মনে হয় তখন তাকে বলা হবে যে অবাস্তব প্রতিবিম্ব। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ। এরপরে 2 নাম্বার যে আমি 1 নাম্বারটা দিয়েছি দুটো সংজ্ঞা, 2 পাশে দুটো সংজ্ঞা দিয়ে দেবে, তাহলে একটি হয়ে গেল। এবারে 2 নাম্বার যেটা আমি লিখেছি সেটা দেখো, যে বাস্তব প্রতিবিম্ব পর্দায় ফেলা যাবে, অর্থাৎ বাস্তব যে প্রতিবিম্বটা হবে সেটা পর্দায় ফেলা যাবে, আর অবাস্তব প্রতিবিম্ব সে পর্দায় ফেলা যাবে না, অর্থাৎ সেখান থেকে পর্দায় ফেলে আবার সেখান থেকে কোনো বিম্ব গঠন করা যাবে না। বাস্তব প্রতিবিম্ব শুধুমাত্র অবতল দর্পণ। এক্ষেত্রে যেহেতু আমরা পরবর্তী অধ্যায় লেন্স আছে, লেন্সের ক্ষেত্রেও কিন্তু বাস্তব অবাস্তব
সেক্ষেত্রে আমি দুইটি উল্লেখ করেছি, কারণ তোমার কোশ্চেনটি কিন্তু বলা হয়নি যে বাস্তব অবাস্তববিম্ব কি দর্পণে হবে না লেন্সে হবে। এই জন্য বাস্তব প্রতিবিম্ব শুধুমাত্র অবতল দর্পণ ও উত্তল লেন্সে গঠিত হয়, অর্থাৎ অবতল দর্পণে হবে এবং উত্তল লেন্সে হবে। আর সকল ক্ষেত্রে সকল দর্পণ এবং সকল লেন্সই অবাস্তব প্রতিবিম্ব গঠিত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এতটুকু কোশ্চেনের উত্তরটুকু খুব ভালোভাবে পেয়েছো। এটা তোমরা খাতায় লিখে দেবে, মুখস্থ করে দেবে। এরপরে দ্বিতীয় যে কোশ্চেনটা ছিল আমাদের কাছে, সে 3 নম্বর যে গ নাম্বার কোশ্চেনটা ছিল একের, সেটা বলা হয়েছিল যে আমরা যদি কোশ্চেনটা আবার একটু রিভিউ করে দেখি যে উদ্দীপকের প্রথম ক্ষেত্রে বিম্বের আকৃতি প্রকৃতি কেমন হবে তা গাণিতিকভাবে নির্ণয় করো। সেক্ষেত্রে বিম্বের আকৃতি প্রকৃতি যদি বের করতে হয় বিবর্ধন, সেক্ষেত্রে এম বের করতে হবে। তো এম সমান আমরা জানি যে দর্পণ হতে বিম্বের দূরত্ব ডিভাইডেড বাই দর্পণ হতে বস্তু দূরত্ব, এটা আমাদের। তো যেহেতু আমাদের এখানে বস্তু দূরত্ব দেওয়া নাই, বলা আছে বক্রতার ব্যাসার্ধ, যেখানে ফোকাস দূরত্ব বলা আছে, তো যতটুকু ফোকাস দূরত্ব সেখানেই তো রাখা হয়েছিল, তো সেক্ষেত্রে সেটা হবে তার বস্তু দূরত্ব দর্পণ হতে। তো যেহেতু আমরা দেওয়া আছে দর্পণের ফোকাস দূরত্ব 10 সেন্টিমিটার, আমরা জানি বক্রতার কেন্দ্র বা বক্রতার ব্যাসার্ধ হবে ফোকাস দূরত্বের দ্বিগুণ, সেক্ষেত্রে আমরা এটাকে 2 দ্বারা গুণ করব, পেয়ে যাওয়া 20 সেন্টিমিটার। তাহলে 20 সেন্টিমিটার কী হবে, সেই 20 সেন্টিমিটার দূরেই কিন্তু বস্তুটি রাখা আছে প্রথম অবস্থায় যে কথাটা বলেছে। তো সেক্ষেত্রে বস্তুটি দূরত্ব হবে দর্পণ হতে 20 সেন্টিমিটার। তাহলে আমাদের বিম্বের দূরত্বটা কত হবে সেটা আমরা ভি নিয়ে নিলাম। তা আমাদের সূত্র জানা আছে, আমরা জানি 1/v 1/u 1/f, আমরা মানটা বসাবো। এখান থেকে 1/10 এফের মান, আর এখানে মান হলো 1/20 লিখবো। তাহলে আমরা লসাগু করব। লসাগু তো অবশ্যই ছোটো ক্লাসেগুলো করেছো, তোমরা পারো সবাই। তো লসাগু করলে হবে 20/1। তাহলে এটাকে যদি উল্টিয়ে দিই, আমরা যদি উল্টিয়ে দিই সেক্ষেত্রে পাবো ভি সমান 20 সেন্টিমিটার। তাই ভি সমান 20 সেন্টিমিটার পেলাম, অর্থাৎ সেক্ষেত্রে আমরা পেলাম আমাদের সূত্রই ছিল যে দর্পণ হতে বস্তু দূরত্ব যতটুকু যদি বক্রতার কেন্দ্র থাকে তাহলে সেক্ষেত্রে বিম্ব বক্রতার কেন্দ্রেই গঠিত হয়। সেক্ষেত্রে আমরা 20 সেন্টিমিটার দূরে বস্তু রাখার কারণে বক্রতার কেন্দ্রে, সেক্ষেত্রে বক্রতার কেন্দ্রে গিয়ে প্রতিবিম্ব গঠিত হলো, অর্থাৎ 20 সেন্টিমিটার পেয়ে গেলাম। তো এক্ষেত্রে আমাদের যে আমরা দেখতে পাচ্ছি এখানে বলে দিয়েছি যে বিম্ব দর্পণ হতে 20 সেন্টিমিটার দূরে, অর্থাৎ বক্রতার কেন্দ্রে গঠিত হবে। আর সে যেহেতু বি ধনাত্মক, সুতরাং বিম্ব কী হবে, যেহেতু আমরা বি এর মানটা পেয়েছি ধনাত্মক, বিম্ব হবে কি বাস্তব। তা বাস্তব বিম্বের ক্ষেত্রে আমরা জানি যে এম সমান বিম্বে মাইনাস অফ বিম্বের দূরত্ব ডিভাইডেড বাই বস্তু দূরত্ব, তো 20/-1। তা দেখা যাচ্ছে যে এক্ষেত্রে তোমার উত্তর হয়েছে -1। -1 হওয়ার অর্থ হলো যে লক্ষ্যবস্তু সমান, অর্থাৎ যতটুকু বস্তু হবে বিম্ব কি ততটুকু হবে, কিন্তু যেহেতু মাইনাস রয়েছে এটা দ্বারা বোঝা যাবে যে সেই বিম্বটা হবে উল্টা। অর্থাৎ যদি আমার এখানে বস্তুটা এভাবে রাখা হয়, সেখান থেকে যে এই বস্তুটা এদিকে হবে, সেক্ষেত্রে যদি এভাবে হয় কিন্তু সে বিম্বটা যে গঠিত হবে সেক্ষেত্রে সেটা হবে তার উল্টা দিকে, অর্থাৎ সেক্ষেত্রে বিম্ব হবে উল্টো। তাই আমরা পেয়ে গেলাম যে এভাবে লিখে দেবো যে বিম্ব লক্ষ্যবস্তুর সমান, অর্থাৎ 1 হচ্ছে সমান এবং বিবর্ধন ঋণাত্মক হয়, বিম্ব হবে উল্টো। আশা করি তোমরা এতটুকু উত্তর খুব ভালো করে বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবিন্দু, এরপর যে আমরা ঘ নাম্বার কোশ্চেনে চলে যাব। ঘ নাম্বার কোশ্চেনটা ছিল, আমি যদি আরেকটিবার তোমাদেরকে দেখাতে চাই, তাহলে তোমরা সেই কোশ্চেনটা আবার একটিবার দেখে নাও। বলেছে যে উদ্দীপকে 2 ক্ষেত্রে বিবর্ধনের কি কোনো পরিবর্তন হবে, গাণিতিকভাবে ব্যাখ্যা করো, গাণিতিকভাবে দেখাতে বলছে। তো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথম ক্ষেত্রে তো বিবর্ধন পেয়ে গিয়েছি -1, সেক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে কী বলা ছিল, আমরা যদি উদ্দীপকটি আরেকটিবার পরে দেখি তাহলে সেক্ষেত্রে পাবো দ্বিতীয়বার যে বলা হয়েছিল, দ্বিতীয়বার কী বলা হয়েছিল, পরবর্তীতে বস্তুটিকে কেন্দ্র ও প্রধান ফোকাসের ঠিক মাঝখানে আনা হলো, অর্থাৎ যে বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাস থাকবে তার মাঝখানে সেক্ষেত্রে বিন্দু রাখা হয়েছিল। তো সেক্ষেত্রে তার বিবর্ধনটা কত হবে সেটা যদি আমরা পাই, যদি দেখতে পাই যে আগেরটা এবং পরেরটা সমান, তো সেক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। যদি দেখতে পাই যে আগেরটার চেয়ে পরেরটা কম বেশি, সেক্ষেত্রে পরিবর্তন হবে। তা আমরা পেয়েছি গ হতে পাই প্রথম ক্ষেত্রে বিবর্ধন পেয়েছি m সমান -1। এবার আমরা দ্বিতীয় ক্ষেত্রে কোথায় রাখা হয়েছে, ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার, বক্রতা ব্যাসার্ধ আমরা পেয়েছিলাম কত, খ থেকে পেয়েছিলাম 20 সেন্টিমিটার। কিন্তু লক্ষ্যবস্তু কোথায় রাখা হয়েছিল, যে লক্ষ্যবস্তুটি রাখা হয়েছিল যে
প্রধান ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মাঝখানে। তো প্রধান ফোকাস ও বক্রতা কেন্দ্রের মাঝখানে বললে দুটা দূরত্ব কত, 20 আর 10 30, 30-এর অর্ধেক হবে মাঝ বরাবর, সেক্ষেত্রে 15, সেক্ষেত্রে হবে 15 সেন্টিমিটার। তো 15 সেন্টিমিটার যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা ওই যে আগের সূত্রটা আমরা জানি 1/v/u = 1/f, সেক্ষেত্রে আমরা মানটা বসিয়ে দেব 1/f মানে 20, 1/u মানে সেক্ষেত্রে 15, 15 এখানে একটু কাটা ছিঁড়া হয়েছে, তোমরা দেখে নাও। এখানে আমরা লসাগু করব 15 আর 30-এর লসাগু, 15 আর 10-এর লসাগু 30, 3 10 30, 3 মাইনাস 15 2 30, 2, 30/1। তো সেক্ষেত্রে যদি আমরা শুধু ভি এর মানটা বের করতে চাই তো সেক্ষেত্রে আমাদের ভি এর মানটা দাঁড়াবে ভি সমান আমাদের দাঁড়াবে সেটা হবে 30 সেন্টিমিটার। তো 30 সেন্টিমিটার যদি আমাদের ভি এর মান হয় তো সেক্ষেত্রে আমরা বিবর্ধনের কী সূত্র জানি? আমরা জানি বিবর্ধন সমান সমান এম, এটা এম প্রাইম ধরলাম, আগে যেহেতু আমরা এম ধরেছি এম প্রাইম ধরলাম v/u, ভি হলো 30, এক্ষেত্রেও প্লাস, তাহলে বাস্তব হবে -2, যেহেতু আগেরটা পেয়েছিলাম আমরা 1, এখন পেয়েছি -2, আমরা ভাগ করে দিলাম, অর্থাৎ সেক্ষেত্রে আমরা দেখবো যে কম বেশি কতটুকু হয়েছে, ভাগ করলাম, ভাগ করলে সেক্ষেত্রে কি মাইনাস মাইনাস কাটা যাবে, অর্থাৎ আগে পূর্বেরটা পরেরটা ভাগ পূর্বেরটা এবার ভাগ করে দিলাম, অর্থাৎ দেখা যায় দ্বিতীয় ক্ষেত্রে বিবর্ধন প্রথম ক্ষেত্রে বিবর্ধনের দ্বিগুণ, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে যে বিবর্ধন আমরা এম প্লাম সেটা হলো কি প্রথম ক্ষেত্রে বিবর্ধনের দ্বিগুণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এভাবে আমরা এই চ্যাপ্টার থেকে এরকম অঙ্ক এসে থাকে পরীক্ষাতে, তোমরা অঙ্কগুলোর প্রতি খুবই মনোযোগী হবে এবং এগুলো আমাদের গাণিতিকভাবে প্রমাণ করতে বলা হয়েছে। আরেকটি ধরনের কোশ্চেন রয়েছে, সেটা হলো তোমার চিত্রের মাধ্যমে প্রমাণ করতে, সে বিষয়ে আমরা আবার অন্য একটি ক্লাসে আলোচনা করব। তোমরা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আশা করি তোমরা আমার লেকচারটি অনুসরণ করবে এবং বুঝতে পেরেছ। তোমাদের কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে লিখবে, আমি ইনশাআল্লাহ চেষ্টা করব যথাসাধ্য সেটাকে সমাধান করার। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামী ক্লাসে দেখাবে এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।